Hello dear students, welcome to our YouTube channel WB Champions Academy. তোমরা জানো আমরা আমাদের এই চ্যানেলে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের দর্শন বিষয় ক্লাস নিয়ে আসছি এবং আরও বিভিন্ন বিষয়ের ইংরেজি, ভূগোল, বাংলা ইত্যাদি ইতিহাস প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেলে হচ্ছে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা যখনই কোনো ভিডিও পোস্ট করব তখনই কিন্তু তোমার কাছে তার নোটিফিকেশান পৌঁছাবে এবং অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবেন। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একই সঙ্গে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, যারা এখনও করেননি অবশ্যই কিন্তু সেই গ্রুপে আপনারা যোগদান করুন সম্পূর্ণ ফ্রিতে। তো যাই হোক, আমরা আলোচনা করছিলাম ফিলোসফি বা দর্শন বিষয়ের সেকেন্ড চ্যাপ্টার উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের কার্যকারণ সম্বন্ধ, এবং এর পূর্বে আমাদের একটা ক্লাস হয়েছে। তোমরা ক্লাসে অনেকে আমাকে ধন্যবাদ জ্ঞাপন করেছো ক্লাসটি দেওয়ার জন্য, এবং তোমাদের প্রত্যেকেই আমরা জানি যে কমেন্টসে জানিয়েছো যে ক্লাস খুব সুন্দর হয়েছে। তার জন্য আমি সত্যিই তোমাদের কাছে কৃতজ্ঞ, এবং তোমরা এইভাবেই দেখতে থাকো। কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি কিন্তু সলভ করে দেবো। তো আমরা এর পূর্বে একটা ক্লাস নিয়েছি কার্যকারণ সম্বন্ধে, যেটা সেকেন্ড চ্যাপ্টার আমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের। আজকে আমরা তারই কন্টিনিউয়েশন করব, ধারাবাহিকতা বজায় রাখবো। আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম যে কারণ কি, কার্য কি, কার্যকারণ সম্পর্কে লৌকিক মতবাদটা কি, কারণ এবং কার্যের মধ্যে রিলেশন কি, যাবতীয় বিষয় কিন্তু কার্যকারণ সম্পর্কে আমরা আলোচনা করেছি। যারা এখনও সেই ভিডিও দেখোনি তাহলে এই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে নাও, তাহলে তোমাদের এই ভিডিওটি বুঝতে খুবই উপকার হবে। ঠিক আছে? আর আগের ভিডিও না দেখলে এটা হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে, কিন্তু যারা এখনও দেখোনি অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে নাও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দাও। এটুকুই আমার আপনাদের কাছে অনুরোধ। আজকে আমরা আলোচনা করব যে কার্যকারণ সম্বন্ধ বিষয়ে, যেটা মূল মতবাদ আমরা বলেছিলাম দুটো আছে পাশ্চাত্য দর্শনে। একটা হচ্ছে প্রসক্তি তত্ত্ব বা অনিবার্য সম্বন্ধবাদ বা আবশ্যিক সম্পর্ক মতবাদ, যেটা বুদ্ধিবাদীগণ দিয়েছেন। আরেকটি হচ্ছে অভিজ্ঞতাবাদী দার্শনিক, মেনলি হিউম, যিনি অভিজ্ঞতাবাদী দার্শনিক, চরমপন্থী অভিজ্ঞতা দার্শনিক বলা হয়, তার যে মতবাদ কার্যকারণ সম্বন্ধ বিষয়ে সেটি হচ্ছে সতত সংযোগ মতবাদ। আমরা এই ভিডিওতে প্রথম মতবাদটি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কার্যকারণ সম্বন্ধ বিষয়ে বুদ্ধিবাদী দার্শনিক, বুদ্ধিবাদীদের মতবাদ, যেটাকে বলা হচ্ছে আবশ্যিক সম্বন্ধ মতবাদ বা প্রসক্তি তত্ত্ব বা অনিবার্য সম্বন্ধবাদ। এর পূর্বে বলি, অনেকে আমাকে লিখেছো, কমেন্টসে জানিয়েছো বা হোয়াটসঅ্যাপ করেছো যে স্যার কার্যকারণ সম্বন্ধ মতবাদগুলো খুব কঠিন লাগছে, যদি আপনি ক্লাস নেন তাহলে আমরা খুব উপকৃত হব। তো আমরা সেই বিষয়েই ক্লাস নিয়েছি। তোমরা দেখো, দেখবে একদম সহজ মনে হবে। তোমাদের যেটা কঠিন মনে হচ্ছিল এতদিন পরে, আমার এই ক্লাস দেখার পর তোমাদের সামান্যতম সমস্যাও থাকবে না, শুধুমাত্র ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করা যাক। আমরা যেটা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে কার্যকারণ সম্বন্ধ বিষয়ে বুদ্ধিবাদীদের মতবাদ। বুদ্ধিবাদী দার্শনিকদের আমরা নাম পূর্বে পড়েছি, প্লেটো, অ্যারিস্টটল, গ্রিক বুদ্ধিবাদী দার্শনিক। পরবর্তীকালে আমরা দেখেছি রেনে ডেকার্তের কথা, বেনেডিক্ট স্পিনোজার কথা, গটফ্রেড উইলহেম লাইবনিজের কথা। এগুলো কিন্তু আমরা, এনারা হচ্ছেন প্রত্যেকেই বুদ্ধিবাদী দার্শনিক। তো এনাদের কথা পড়েছি। সেই বুদ্ধিবাদী দার্শনিকদের অনেকেই বলছেন তাদের যে মতবাদ সেটাকে বলা হচ্ছে প্রসক্তি তত্ত্ব, কার্যকারণ সম্বন্ধে বা আবশ্যিক সম্বন্ধ মতবাদ, ঠিক আছে, বা অনিবার্য সম্বন্ধ মতবাদ। তো এই মতবাদে কি বলা হচ্ছে আমরা এর পূর্বে আলোচনা করেছি কারণ কি আর কার্য কি। একটু বলে দিই, কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা, অর্থাৎ কোনো একটি ঘটনা ঘটার ক্ষেত্রে কারণ সর্বদাই পূর্বে থাকে, কার্য তার পরে থাকে বা অনুগামী ঘটনা, তাই না? এখন কারণ এবং কার্যের মধ্যে তাহলে সম্পর্কটা কেমন? আমরা পূর্বে দেখেছি কারণ এবং কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে। আমরা এটা কিন্তু দেখেছি, বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আমরা কিন্তু সেগুলো আলোচনা করেছি। যেমন আমরা বলেছি যে যদি বৃষ্টি হয় তাহলে অবশ্যই মাটি ভিজবে, তাই না? যদি প্রচণ্ড গরম পড়ে তাহলে অবশ্যই আমাদের শরীর থেকে ঘাম ঝরবে। কেউ যদি চরম গতিতে দৌড়য় তাহলে অবশ্যই তার শরীর থেকে ঘাম বেরোবে। তো এইগুলো হচ্ছে এক একটা কার্যকারণ সম্বন্ধ, ঠিক আছে? আমি যদি আগুনে হাত দিই আমার হাত পুড়ে যাবে, আমি যদি জলে হাত দিই আমার হাতটা ঠান্ডা অনুভব হবে, তাই না? জলে হাত দিলে কখনোই হাত পুড়বে না, বা আগুনে হাত দিলে সেই ঠান্ডা অনুভব হবে না। সুতরাং প্রত্যেকটির মধ্যে একটা কার্যকারণ রিলেশন আছে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু ডিটেলে আলোচনা করেছি। আমরা ধোঁয়া আগুনের বিষয়টা নিয়েও বলেছিলাম যে যেখানে ধোঁয়া থাকে সেখানে আগুন থাকে। তো ডিটেল বিষয় আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি, তোমরা অবশ্যই সেই ক্লাসটি দেখে নাও।
তো এখানে কি বলছে, কার্যকারণ সম্বন্ধে বুদ্ধিবাদীদের যে প্রসক্তি তত্ত্ব বা অনিবার্য সম্বন্ধ বা আবশ্যিক সম্বন্ধ মতবাদ, সেটি তার মতবাদের মূল কথাটা কি, সেটা হচ্ছে কারণ এবং কার্যের মধ্যে অনিবার্য, কারণ এবং কার্যের মধ্যে কি অনিবার্য, অভ্যন্তরীণ, পূর্বাপর, অবিচ্ছেদ্য এবং পূর্বতসিদ্ধ সম্বন্ধ বর্তমান। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আছে, যদিও কথাগুলো আমরা গতদিন ক্লাসে কিছু আলোচনা করেছি, আজকে সমগ্রটা বলে দেবো। কারণ এবং কার্যের মধ্যে অনিবার্য, অনিবার্য মানে কি, একটা বলা হয় অনিবার্য, একটা বলা হয় আপতিক বা আকস্মিক। অনিবার্য মানে সেটি মাস্ট বি, হবেই, অর্থাৎ কারণ ঘটলে কার্য অবশ্যই ঘটবে, বোঝা গেল, এটা বলা অনিবার্য। আভ্যন্তরীণ মানে কি, অর্থাৎ আভ্যন্তরীণ বা আন্তর সম্পর্ক, অর্থাৎ কারণের মধ্যেই কার্য আছে, অভ্যন্তরে মানে ভিতরে, কার্য কোথায় আছে, কারণের অভ্যন্তরে আছে। যেমন ফর এক্সাম্পল আমি বলি যে তিল থেকে তেল, তিল থেকে তেল হওয়া, তাহলে তেলটা কিসের মধ্যে আছে, তিলের মধ্যে বা সর্ষের মধ্যে আছে। এখন তিলটা যদি, এই তেলটা যদি সর্ষে বা তিলের মধ্যে না থাকে তাহলে তো তেল উৎপন্ন হবে না। তিলকে পেষণ করলে তবেই তেল হয়, তাহলে তেলটা তিলের অভ্যন্তরেই আছে। এখন তিলকে পেষণ করে তেল হয় আমরা জানি, কিন্তু আমি যদি এখন বালিকে পেষণ করি বা মাটিকে পেষণ করি তাহলে কি তেল বেরোবে? বালিকে পেষণ করলে তো তেল বেরোবে না, বা তিলকে পেষণ করলে তো জল বেরোবে না। তাহলে তিল এবং তেলের মধ্যে একটা অভ্যন্তরীণ সম্পর্ক বর্তমান, বোঝা গেল? তো অভ্যন্তরীণ সম্পর্কটা বুঝতে পেরেছি। পূর্বাপর মানে আগে পরে, পূর্বে এবং পরে। আমরা আগের দিন আলোচনা করেছি পূর্বাপর মানে হচ্ছে পূর্বগামী এবং অনুগামী, পূর্ববর্তী এবং পরবর্তী। কারণ হচ্ছে পূর্ববর্তী, কার্য হচ্ছে পরবর্তী, বোঝা গেল? নেক্সট, অবিচ্ছেদ্য। অবিচ্ছেদ্য মানে যাদের পৃথক করা যায় না বা পৃথকভাবে ভাবাই যায় না, যাদের পৃথক করা যায় না বা পৃথকভাবে ভাবাই যায় না, তারা হচ্ছে সেই সম্পর্ক হলো অবিচ্ছেদ্য সম্পর্ক। যেমন আমি যদি বলি যে বৃষ্টি হলে মাটি ভিজবে, অবশ্যই ভিজবে। এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তো মাটি তো ভিজবেই। তার বৃষ্টি হলে মাটি ভেজা থাকে আমি কিন্তু আটকাতে পারবো না। হ্যাঁ, কিছুটা অংশ আমি হয়তো ত্রিপল দিয়ে ঢেকে রাখতে পারি, কিন্তু সমগ্র অংশ আমাদের পক্ষে ঢাকা রাখা সম্ভব নয়। বৃষ্টি হলে মাটি ভিজবেই, এদের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক। বরফে হাত দিলে ঠান্ডা অনুভব হবেই, অবিচ্ছেদ্য সম্পর্ক। আগুনে হাত দিলে হাত পুড়বেই, বোঝা গেল? তো এই ধরনের যে সম্পর্ক, জল পান করলে তৃষ্ণা নিবারিত হবেই, বুঝতে পারছি? তো এই ধরনের সম্পর্ককে বলা হয় অবিচ্ছেদ্য সম্পর্ক। আর কি, পূর্বত সিদ্ধ সম্বন্ধ। পূর্বত সিদ্ধ মানে কি, আগে থেকেই আছে। একটা হয় পূর্বত সিদ্ধ, একটা হয় পরত সাধ্য। পূর্বত সিদ্ধ মানে আগে থেকেই সিদ্ধ হয়ে আছে, আর পরত সাধ্য মানে হয় পরবর্তীতে হবে। এই বুদ্ধিবাদীরা পূর্বত সিদ্ধ কথাটাকে ব্যবহার করেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পূর্বত সিদ্ধ মানে কার্যকারণের মধ্যে যে রিলেশন, সেটা আমাদের বুদ্ধির দ্বারা আমরা জেনে থাকি, এবং সেটা পূর্ব থেকেই তাদের মধ্যে আছে। আমি জানছি বলে বা অভিজ্ঞতায় পাচ্ছি বলে সেটা তৈরি হচ্ছে এমন নয়, ঠিক আছে? তিলের মধ্যে তেল পূর্ব থেকেই আছে, আমি জানি বা না জানি, বোঝা গেল? জল পান করলে তৃষ্ণা নিবারিত হবেই, আমি করি বা না করি। উত্তপ্ত বস্তুতে হাত দিলে হাত পুড়বেই, ঠান্ডা বস্তুতে হাত দিলে হাত শীতলতা অনুভব করবেই, হয়ে যাচ্ছে। বিষ পান করলে মৃত্যু হবেই, ইত্যাদি ইত্যাদি। যদিও এর আগের ক্লাসে বলেছি বিষ পান মানে, কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণে বিষ পানের কথা বলা হচ্ছে, ঠিক আছে? এই ধরনের যে সম্পর্ক, যে পূর্বত সিদ্ধ সম্পর্ক, কিন্তু এদের মধ্যে বর্তমান। বৃষ্টি হলে মাটি ভিজবেই, এইভাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অনিবার্য সম্পর্ক বা প্রসক্তি সম্বন্ধে মধ্যে কী কথা বলা হচ্ছে, যে কারণ এবং কার্যের মধ্যে অনিবার্য একটি সম্পর্ক আছে, আভ্যন্তরীণ সম্পর্ক আছে, অবিচ্ছেদ্য এক ধরনের সম্পর্ক আছে, পূর্বাপর সম্পর্ক আছে মানে আগে পরে, এবং পূর্বত সিদ্ধ একটি সম্পর্ক কিন্তু তাদের মধ্যে বর্তমান, বোঝা গেল? নেক্সট, পরের অংশ আসি। তাহলে এবার আমরা জেনে নেব এই কার্যকারণ সম্পর্ক বিষয়ে কয়েকজন মতবাদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু এইগুলো বহুবার এসেছে, যে কার্যকারণ সম্বন্ধ বিষয়ে বেশ কয়েকজন মতবাদী, যারা মতবাদ কার্যকারণ সম্বন্ধ বিষয়ে প্রসক্তি তত্ত্বের যারা সমর্থক, তাদের মধ্যে একজন হচ্ছেন ডেকার্ত। ডেকার্তের কথা আমরা কিন্তু আগেও পড়েছি, খুব ডিটেলে আমি দ্রব্য চ্যাপ্টারে ডেকার্ত নিয়ে আলোচনা করেছি, তোমরা অবশ্যই সেই ভিডিও দেখেছো। অনেকে দেখেছে, 4000-এর বেশি ছাত্রছাত্রী সেই ভিডিও দেখেছে। যদি এখনও দেখে না থাকো অবশ্যই দেখে নাও।
এরপরে হচ্ছে স্পিনোজা, বেনেডিক্ট স্পিনোজা, আমরা আলোচনা করেছি। তো এনারা হচ্ছেন বুদ্ধিবাদী দার্শনিক, এনারা কিন্তু প্রসক্তি তত্ত্বের সমর্থক। এরপরে যিনি আসছেন ব্রড, ঠিক আছে, চার্লি ডানবার ব্রড, চার্লি ডানবার ব্রড বা সিডি ব্রড বলা হয়। এই যে সিডি ব্রড, ইনি কিন্তু একজন ইংল্যান্ডের একজন দার্শনিক, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন এবং এনার জন্মসাল হচ্ছে 1887 সালে কিন্তু এই মহান একজন দার্শনিক কিন্তু, যার নাম সিডি ব্রড বা চার্লি ডানবার ব্রড, ইনি কিন্তু জন্মগ্রহণ করেছেন। এই ব্রড কিন্তু প্রসক্তি তত্ত্বের সমর্থক, অবশ্যই ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপরে আসছে ব্ল্যানশার্ড, ঠিক আছে, ব্ল্যানশার্ড বা ব্র্যান্ড ব্ল্যানশার্ড, ইনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন 1892 সালে, ঠিক আছে, আমেরিকাতে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন, আমেরিকান দার্শনিক, ঠিক আছে, ব্ল্যানশার্ড। আর এই ভদ্রলোক তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এনার নাম হচ্ছে আলফ্রেড সিরিল ইউইং বা AC ইউইং, এই যে ইউইং, ঠিক আছে, এই ভদ্রলোক কিন্তু জন্মগ্রহণ করেছিলেন 1899 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে, ঠিক আছে, ইংল্যান্ডে কিন্তু এই ভদ্রলোক জন্মগ্রহণ করেছিলেন। তো এনারা প্রত্যেকেই কিন্তু হচ্ছে প্রসক্তি তত্ত্বের সমর্থক। কে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু দিয়ে দেবে যে প্রসক্তি তত্ত্বের সমর্থক কে। ডেকার্ট, স্পিনোজা, ব্রড, ব্ল্যানশার্ড এবং ইউইং, অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে, এনারা কিন্তু প্রসক্তি তত্ত্ব আলোচনা করেছে। আর প্রসক্তি তত্ত্ব কি বলতে যাচ্ছে, যে কারণ এবং কার্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক আছে বা আবশ্যিক সম্পর্ক আছে, ঠিক আছে, এটা হঠাৎ ঘটে গেল এমন নয়, কারণ ঘটলে অবশ্যই কার্য ঘটবে। কার্যটি কেন হলো, হ্যাঁ এমনি হয়েছে, এরম বলে কিছু হয় না, এমনি বলে এই জগতে কিছু ঘটে না। আমরা জানি এই জগতে বিনা কারণে, অকারণে কোনো কিছুই ঘটা সম্ভব নয়। একটি ঘটনা ঘটেছে তার মানে তার পশ্চাতে কিছু না কিছু কারণ অবশ্যই আছে, ঠিক আছে, শুধু সেটা আমরা জানতে পারলে সেটা মনে করি, আর না জানতে পারলে এমনি বলে চালিয়ে দিই, ঠিক আছে, এই ঘটনা ঘটাচ্ছিল তাই ঘটেছে এরম বলে ছেড়ে দিই। কিন্তু তার যদি কারণ জানতে পারি তখন মানুষ যদি হ্যাঁ ঠিক আছে এই কারণে ঘটেছে। কিন্তু আমাদের জানতে হবে এই জগতে কোনো কিছুই বা কোনো ঘটনায় বিনা কারণে বা অকারণে ঘটে না। কোনো কিছু ঘটলে অবশ্যই তার পিছনে কারণ আছে। অর্থাৎ বিজ্ঞানীদের একটা কথা আছে, এক্স নিহিলো নিহিল ফিট, মানে হচ্ছে শূন্য থেকে কোনো কিছুর উৎপত্তি হতে পারে না। শূন্য, যেটা কিছু নেই তার থেকে কি করে কিছু উৎপন্ন হবে, তাই না? কোনো কিছুই নেই তার থেকে কোনো কিছু উৎপন্ন হয়? একটা কিছু নেই, আমি যদি বলি একটা মাটির ঘর তৈরি করো, একটা মাটির ঘর বা একটা সোনার আংটি তৈরি করো, তো মাটির ঘর তৈরি করতে মাটি দরকার, সোনার আংটি তৈরি করতে গেলে সোনা দরকার। সোনার আংটি দিয়ে তো রূপো হবে না, বা রূপো দিয়ে সোনার আংটি তৈরি করা যাবে না, বুঝতে পারলে? তাহলে প্রত্যেকটি কারণ একটি নির্দিষ্ট কার্যকে উৎপন্ন করে, অর্থাৎ প্রত্যেকটি কার্যের পিছনে একটি কিন্তু কারণ থাকবে, এবং তাদের মধ্যে রিলেশন এই মতবাদ অনুযায়ী সেটা হচ্ছে আবশ্যিক সম্বন্ধ বা অনিবার্য সম্বন্ধ বা আভ্যন্তরীণ পূর্বত সিদ্ধ রিলেশন। বোঝা গেল? আর তার দার্শনিক হচ্ছে এইগুলো। এনারা কিন্তু প্রসক্তি তত্ত্বের কিন্তু সমর্থক, অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এই নামগুলো অবশ্যই মনে রাখবে। নেক্সট চলো পরেরটা আসি, কি বলছে এবার। এখানে আমি কতগুলো মত রেখেছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ, এদের মতগুলো কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট তুলে দেবে যে এটি কার মত। তো চলো কয়েকটা মত আমরা জেনে নিই কার্যকারণ সম্বন্ধ বিষয়ে। কার্যকারণ সম্বন্ধ বিষয়ে প্রথমে লকের মত আমরা জানবো। লক বলছেন কারণ হলো একটি শক্তি যা অনিবার্যভাবে কার্য উৎপন্ন করে। আগের বছরের পরীক্ষাগুলোতে বহুবার এই প্রশ্নটা এসছে। আমরা জন লকের নাম শুনেছি, আমরা পড়েছিলাম জন লক 1632 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। এই জন লক তার বিখ্যাত গ্রন্থ সম্পর্কে আমরা জেনেছি, এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, যেটা 1690 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। চরমপন্থী অভিজ্ঞতাবাদী, একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক, কিন্তু সেই অভিজ্ঞতাবাদী দার্শনিক হওয়া সত্ত্বেও কিন্তু তিনি কি বলছেন, কারণ হলো একটি সক্রিয় শক্তি। কিন্তু অভিজ্ঞতাবাদে তো আমরা কারণের মধ্যে সেই শক্তিটা দেখতে পাই না, তাই তা সত্ত্বেও অভিজ্ঞতা দার্শনিক হওয়া সত্ত্বেও কারণ এবং কার্যের মধ্যে লকের মত হচ্ছে একটা কারণের মধ্যে একটা সক্রিয় শক্তি থাকে যেটা অনিবার্যভাবে কার্য উৎপন্ন করে। পরবর্তী মত বার্কলে, জর্জ বার্কলের কথা আমরা পড়েছি। এই যে সেই বিখ্যাত দার্শনিক জর্জ বার্কলে, যিনি বলেছিলেন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, এসে ইস্ট পারসিপি,
যিনি জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করছেন, মন এবং ঈশ্বরকেই স্বীকার করছেন, অহং সর্বস্ববাদের দোষ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি ঈশ্বরকে স্বীকার করে নিয়েছিলেন, একজন বিখ্যাত ভাববাদী দার্শনিক, আমরা পড়েছি তার সম্পর্কে দ্রব্য চ্যাপ্টারে। তো তিনি কি বলছেন? তিনি বলছেন বার্কলে মানসিক শক্তিকে ঐশ্বরিক শক্তি হিসাবে আখ্যা দিয়ে বলেছেন ঈশ্বরই হলেন একমাত্র কারণ এবং এই জগতে সব কিছুই তার সৃষ্টি। বোঝা গেল? অর্থাৎ তিনি কার্যকারণ সম্বন্ধে তিনি ঐশ্বরিক শক্তির কথা বলছেন এবং ঈশ্বরকেই সমগ্র ঘটনার কারণ বলছে, যা কিছু ঘটছে ঈশ্বরের দ্বারা ঘটছে। ঠিক আছে? তো এগুলো বিশেষ কিছু বলার নেই, এগুলো জাস্ট মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, পরীক্ষায় কিন্তু লাইন তুলে কোশ্চেন দেবে। এরপরে কি বলছে? এরপর আমরা যদি দেখি সেখানে আমরা দেখতে পাবো বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট, তোমরা এর সম্পর্কে পড়বে। ঠিক আছে? দ্য গ্রেট জার্মান ফিলোসফার ইমানুয়েল কান্ট, ইনি হচ্ছেন ইমানুয়েল কান্ট, বিখ্যাত বিচারবাদী দার্শনিক, মানে দর্শনের ইতিহাসে আর বিপ্লব সৃষ্টি করে দিয়েছিল। ঠিক আছে? ভবিষ্যতে তোমরা অবশ্যই এনার সম্পর্কে পড়বে। তো ইনি কি বলছেন? কার্যকারণ তথ্য হলো আমাদের জ্ঞানের পূর্বতসিদ্ধ আকার। অবশ্যই ইম্পর্টেন্ট, পূর্বতসিদ্ধ বিষয়টা আমি আলোচনা করলাম একটু আগেই। তো পূর্বে থেকেই সেই কারণের মধ্যে কার্য কিন্তু থাকে। এই আকার, পূর্বতসিদ্ধ আকার, এই কথাটা ইম্পর্টেন্ট, এই কথাটা থাকলেই বলে দেবে কান্ট কিন্তু এই কথাটি বলেছেন, ইমানুয়েল কান্ট। এবং কান্টের মূল বক্তব্যটা কি? ঘটনার প্রত্যয় কারণের প্রত্যয়ের উপর অনিবার্যভাবে প্রতিষ্ঠিত। প্রত্যয় মানে ধারণা, প্রত্যয় মানে আইডিয়া বা ধারণা বা কনসেপ্ট। তো ঘটনা মানে কার্য, তো ঘটনার যে প্রত্যয়, ঘটনার যে ধারণা, সেটা কারণের প্রত্যয়ের উপর অনিবার্যভাবে প্রতিষ্ঠিত। অর্থাৎ কোনো কিছু কার্য ঘটেছে মানে সেটা তার পিছনে কারণ আছে, এটাই হচ্ছে উনি বলতে চেয়েছেন। নেক্সট উইটগেনস্টাইন, হ্যাঁ, এই যে সেই ভদ্রলোক উইটগেনস্টাইন, বিখ্যাত দার্শনিক উইটগেনস্টাইন, উনি কি বলছেন? উনি বলছেন কারণ ও কার্যের নিয়মটি হলো নিয়মের আকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষা এসছে। তো নিয়মের আকার এই কথাটা যদি থাকে অবশ্যই তোমরা উইটগেনস্টাইনে টিক করে দেবে। ঠিক আছে? এরপরে ইউইং, আমরা যার কথা বলছিলাম, এসি ইউইং। ঠিক আছে? এসি ইউইং, আলফ্রেড সিরিল ইউইং, একটু আগে যার ছবি দেখালাম। তো তিনি কি বলছেন? কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এটা অবশ্যই বুদ্ধিগত বা যুক্তিগত, এটা অভিজ্ঞতার মাধ্যমে পাওয়া যায় না। ইউইং এর নামটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে। ইউইং কিন্তু একজন প্রসক্তি তত্ত্বের সমর্থক। চলো নেক্সট, এরপর আমরা কি বলছি? এবার আমরা যেমন প্রসক্তি জিনিসটা কি সেই সম্পর্কে আমরা প্রসক্তি সম্বন্ধ, হোয়াট ইজ প্রসক্তি। ঠিক আছে? তো সেই সম্পর্কে আমরা কিন্তু একবার জেনে নেব। তো প্রসক্তি সম্বন্ধটা কি? তোমরা এর পূর্বের সেমিস্টারে তোমরা অবরোহ যুক্তি, আরোহ যুক্তি, বচন, ন্যায়, এই সমস্তগুলো করেছিলে। তো প্রসক্তি সম্বন্ধে আমরা জানি যুক্তিকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়, অবরোহ যুক্তি আর আরোহ যুক্তি, ইন্ডাকটিভ আর ডিডাকটিভ, ডিডাকটিভ আর ইন্ডাকটিভ। ঠিক আছে? ডিডাকটিভ হচ্ছে অবরোহ আর ইন্ডাকটিভ হচ্ছে আরোহ। তো সেই আরোহ যুক্তি এবং অবরোহ যুক্তি, এই দুটো যে যুক্তি আছে তার মধ্যে অবরোহ যুক্তির মধ্যে প্রসক্তি সম্বন্ধ থাকে, আরোহ যুক্তিতে প্রসক্তি সম্বন্ধ থাকে না। কারণ প্রসক্তি সম্বন্ধ কি? কিচ্ছু না, খুব সহজ, এইটা অনেকের কঠিন মনে হয়। প্রসক্তি সম্বন্ধ হচ্ছে কোনো কিছু থেকে, কোনো একটা কিছু থেকে অন্য কিছু অটোমেটিক অনিবার্যভাবে চলে আসা। কোনো একটি জিনিস থেকে অন্য আরেকটা কিছু অনিবার্যভাবে বা ডাইরেক্ট বা সরাসরি চলে আসা, দ্যাট ইজ হচ্ছে প্রসক্তি সম্বন্ধ। অর্থাৎ এ নামক ব্যক্তি থেকে যদি সরাসরি সর্বদা বি নামক ব্যক্তি অনিবার্যভাবে নিঃসৃত হয়, তাহলে এ এবং বি এর মধ্যে মনে রাখবে এক ধরনের সম্বন্ধ আছে, যেটা বলে প্রসক্তি সম্বন্ধ। অবরোহ যুক্তিতে আমরা জানি হেতু বাক্য এবং সিদ্ধান্ত নিয়ে আমরা বিভিন্ন কথা বলেছিলাম, হেতু বাক্য, আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য। সেখান থেকে আমরা দেখেছি সিদ্ধান্তটি হেতু বাক্য থেকে সরাসরি চলে আসে, অনিবার্যভাবে আসে। এটা কার মাধ্যমে আসে? এটা তখনই আসা সম্ভব যদি তাদের মধ্যে প্রসক্তি সম্বন্ধ থাকে। তাহলে কি বলছে চলো দেখে নিই। প্রসক্তি সম্বন্ধ কি? কোনো একটি বৈধ অবরোহ যুক্তির, অবশ্যই বৈধ হতে হবে, হেতু বাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ থাকে। আমরা বৈধ অবরোহ যুক্তিতে কি দেখেছি? অবরোহ যুক্তির বৈধতার নিয়ম কি? যে হেতু বাক্য থেকে সিদ্ধান্তটি সরাসরি নিঃসৃত হবে। মানে কি? মানে হেতু বাক্যে যা বলা আছে সিদ্ধান্তে সেই কথাগুলোই কম বা সমানভাবে বলা থাকবে, কখনোই সিদ্ধান্তে হেতু বাক্য থেকে বেশি কিছু বলা থাকবে না। ফর এক্সাম্পল, আমি যদি বলি সকল মানুষ হয় মরণশীল, রাম হচ্ছেন একজন মানুষ, সুতরাং কি বলা যাবে এর থেকে? যে সকল মানুষকেই মরণশীল বলছি, রামকে বলছি মানুষ, তাহলে আমরা কি সিদ্ধান্ত করতে পারি? অবশ্যই রাম মরণশীল হবে, কারণ প্রথমেই তো বলে দিচ্ছি যে মানুষ হবে সে মারা যাবে বা মরণশীল। রাম একজন মানুষ হয়েছেন, তাহলে আমরা থেকে কি বলতে পারি?
রাম অবশ্যই মারা যাবেন। তাহলে এই যে রাম মারা যাবে বা রাম হয় মরণশীল ব্যক্তি, এই যে সিদ্ধান্তটি আমি করলাম, এটি কিন্তু ওই দুটো আশ্রয় বাক্য থেকেই চলে এলো। কিভাবে এলো? অনিবার্য বা সরাসরি ডাইরেক্ট চলে এলো। এর জন্য আমাকে বাইরের জগতে গিয়ে দেখতে হচ্ছে না। ঠিক আছে? এই যে রিলেশন, অর্থাৎ যেখানে একটি কোনো কিছু থেকে অন্য আরেকটি কিছু অনিবার্যভাবে নিঃসৃত হয়, দ্যাট ইজ প্রসক্তি সম্বন্ধ। এখানে প্রসক্তি সম্বন্ধটা সেই কথাই বলছেন যে কারণ থেকে কার্যটি অনিবার্যভাবে আবশ্যিকভাবে নিঃসৃত হয়। কারণ থেকেই কার্য আসে। কার্য সর্বদাই কোনো একটি নির্দিষ্ট কারণ থেকে আসে। আজ একটা নির্দিষ্ট কারণ থেকে কোনো একটা কার্য এলো, অন্য আরেকটি নির্দিষ্ট কারণ থেকে অন্য একটা কার্য এলো, হবে না। যেমন আমি যদি উদাহরণ দিই যে মুরগির ডিম, একটা মুরগি ডিম পেড়েছে, তো সেটা যদি তার থেকে কি উৎপন্ন হবে? সেই ডিম থেকে অবশ্যই একটি মুরগি উৎপন্ন হবে। সেখান থেকে তো হাঁস বা কুকুর বা ছাগল উৎপন্ন হবে না। কেন হবে না? কারণ ওই ডিমের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি আছে বা কারণ আছে। ডিম থেকে, মুরগির ডিম থেকে মুরগি উৎপন্ন হবে, বোঝা গেল? তার মধ্যে আবশ্যিক সম্পর্ক আছে। মুরগির ডিম থেকে হাতি তৈরি হবে না, বা হাতির ডিম থেকে বাঘ তৈরি হবে না। মানে হাতির ডিম হয় না, যদিও আমরা অশ্বডিম্ব বলে থাকি। অশ্বডিম্ব, অশ্ব মানে ঘোড়ার ডিম বলে থাকি, ঘোড়া থেকেও ঘোড়ার ডিম বলে কিছু হয় না। তো যাই হোক, সেক্ষেত্রে মুরগির ডিম থেকে মুরগিই তৈরি হবে, বুঝতে পারছো? অর্থাৎ নির্দিষ্ট একটি কারণ থেকে নির্দিষ্ট একটি কার্যই আসবে বা অনিবার্যভাবে আসবে। সেই জন্য এই মতবাদকে বলা হয় প্রসক্তি সম্বন্ধবাদ। ঠিক আছে? প্রসক্তি সম্বন্ধের কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নেব। কি আছে ওখানে? আর কি বলেছিল? প্রসক্তি সম্বন্ধ বলতে বোঝায় এমন দুটি বাক্যের মধ্যে সম্বন্ধ যাদের একটি সত্য হলে অবশ্যই অপরটি অবশ্যই সত্য হবে। অর্থাৎ সত্য বাক্য থেকে অবশ্যই সত্য বাক্যই নিঃসৃত হবে। আমি যদি বলি সব ফুল হয় সুগন্ধি, তাহলে তার থেকে আমি যদি বলি কিছু কিছু ফুল সুগন্ধি, তাহলে অবশ্যই সত্য। সবাই যদি সুগন্ধি হয়, সব ফুল, তাহলে তো কিছু ফুল সুগন্ধি হবেই, তাই না? তাহলে কখনোই সেটা মিথ্যা হতে পারবে না। পরবর্তীতে কি বলছে চলো দেখি। প্রসক্তি সম্বন্ধের বৈশিষ্ট্য কি বলছে এখানে? সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, যেটা বলছিলাম, মানে সিদ্ধান্তটি ডাইরেক্ট হেতুবাক্য থেকে সরাসরি চলে আসবে। হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে, মিথ্যা হতে পারে না। আমরা এর পূর্বে অবরোহ যুক্তিতে পড়েছি। ঠিক আছে? একটা বৈধতার নিয়ম এগুলো, যে হেতুবাক্য যদি সত্য হয়, সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে, সিদ্ধান্ত কখনো মিথ্যা হতে পারবে না। এবং সিদ্ধান্তের সত্যতা হেতুবাক্যের সত্যতার মধ্যেই নিহিত থাকে। অর্থাৎ সিদ্ধান্তটা যদি সত্য, মানে হেতুবাক্য যদি সত্য হয়, সিদ্ধান্তের অবশ্যই সত্য, এবং সিদ্ধান্তের এই সত্যতা কিসে থাকে? হেতুবাক্যের মধ্যেই থাকে। ওই যে তিল থেকে তেল হওয়া বা মুরগির ডিম থেকে মুরগি হওয়া, ঠিক আছে? অর্থাৎ তেলটা তিলের মধ্যেই আছে, মুরগির ডিমের মধ্যেই মুরগিটা আছে, পরবর্তী যে মুরগিটা আসবে, বুঝতে পারছি? অর্থাৎ তার মধ্যেই নিহিত থাকে। তাই এই ধরনের মতবাদকে বলা হয় প্রসক্তি সম্বন্ধবাদ। প্রসক্তি সম্বন্ধ নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আরও সহজ ভাষায় বলে দিচ্ছে, প্রসক্তি সম্বন্ধ আর কিছুই নয়, সেটা হচ্ছে কোনো কিছু থেকে অন্য আর একটা কিছু সরাসরি চলে আসা, এটাকে বলে প্রসক্তি সম্বন্ধ। অর্থাৎ কোনো একটা ঘটনা থেকে যদি অলওয়েজ আরেকটি ঘটনা সব সময় নিঃসৃত হতে থাকে, এবং সেই ঘটনা থেকে অন্য ঘটনা যদি নিঃসৃত না হয়, তাহলে ওই ঘটনার সঙ্গে পরবর্তী যে ঘটনা তৈরি হচ্ছে তার মধ্যে একটা সম্বন্ধ আছে, যে সম্বন্ধকে বলা হয় প্রসক্তি সম্বন্ধ। বুঝতে পেরেছি? যেটাকেই বলা হচ্ছে অনিবার্য বা আবশ্যিক সম্বন্ধ। চলো নেক্সট পরেরটায় আসে। এইবার ইউইং, এই যে বিখ্যাত ব্যক্তি যার কথা আমরা বলছিলাম, এই যে ইউইং, আলফ্রেড সিরিল ইউইং, ইনি 1899 খ্রিস্টাব্দে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। এই সেই ভদ্রলোক S.A.C. ইউইং, খুব গুরুত্বপূর্ণ নাম। হ্যাঁ, আলফ্রেড সিরিল ইউইং। ইনি একবার ভারতবর্ষে এসেছিলেন 1950 খ্রিস্টাব্দে। ইনি কিন্তু একবার ভারতবর্ষে এসেছিলেন এবং তখন রজত জয়ন্তী উপলক্ষে ভারতের জাতীয় কংগ্রেসে কিন্তু ইনি যোগদান করেছিলেন। ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি S.C. ইউইং। ওকে, এবং ইনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে ছিলেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে থেকে ইনি ডিলিট উপাধি পেয়েছিলেন এবং একই সঙ্গে তিনি কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডি ফিল পুরস্কারে কিন্তু ইনি পুরস্কৃত হয়েছিলেন। এনার নাম হচ্ছে A.C. ইউইং। খুব ইম্পর্টেন্ট নাম, পরীক্ষায় কিন্তু আসবে, অবশ্যই আসবে, তোমরা অবশ্যই মনে রাখবে। আলফ্রেড সিরিল ইউইং। তো ইনি এবার কি বলছেন? প্রসক্তি তত্ত্বের গুরুত্বপূর্ণ একজন সমর্থক। ইনি কি বলছেন?
ইনি বলছেন ইউইং এর দুটি যুক্তি দিয়েছেন। একটা হচ্ছে কারণ থেকে কার্য অনুমান। প্রসক্তি বলছে কারণ এবং কার্যের মধ্যে কি সম্বন্ধ আছে? আবশ্যিক সম্বন্ধ আছে। কেন? সেইটা প্রতিষ্ঠা করতে গিয়ে, বা যেটাকে বলা হচ্ছে প্রসক্তি তত্ত্ব, সেটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি দুটি যুক্তি দিয়েছেন। একটা হচ্ছে কারণ থেকে কার্য অনুমান। কি জিনিসটা? বলছে যদি কারণের মধ্যে কার্য না থাকে, বা কারণ এবং কার্যের মধ্যে অনিবার্য আবশ্যিক সম্বন্ধ যদি না থাকে, তাহলে আমরা কারণ থেকে কখনোই কার্য অনুমান করতে পারি না। এবং কারণ থেকে যদি আমি কার্য অনুমান করতে পারি, তাহলে অবশ্যই ধরে নিতে হবে ওই নির্দিষ্ট কারণে অবশ্যই ওই নির্দিষ্ট কার্যটি আছে। যেমন যদি প্রচণ্ড মেঘ করে, আকাশে যদি প্রচণ্ড মেঘ করে, তাহলে আমরা কিসের কথা মনে করি? কিসের কথা মনে করি বলো তো? অবশ্যই বৃষ্টির কথা মনে করি। কেন বৃষ্টির কথা মনে করি? অন্য কিছু আমাদের মনে আসে না কেন? কারণ বৃষ্টি, মেঘ এবং বৃষ্টির মধ্যে একটি রিলেশন আছে। অর্থাৎ বৃষ্টি, মেঘ দেখলে আমরা কার অনুমান করি? বৃষ্টির অনুমান করি। এবং সেই হেতু আমরা বাইরে বেরোনোর সময় ছাতা বা রেনকোট বা এই সমস্ত বিষয় কিন্তু আমরা নিয়ে যাই, কারণ আমরা জানি মেঘ করলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কারণ মেঘ এবং বৃষ্টির মধ্যে একটা রিলেশন আছে। এটা যদি না থাকতো, তাহলে আমি কখনোই কারণ থেকে কার্যকে অনুমান করতে পারতাম না। বোঝা গেল? তারপরে আমি যদি বলি যে এই যে বলছিলাম ধোঁয়া দেখে, যদি দাও দাও করে ধোঁয়া উঠছে, আমরা কিসের অনুমান করব? কোনো একটা বাড়ির চাল থেকে দেখা যায় দাও দাও করে ধোঁয়া উঠছে, আমরা কিসের অনুমান করব বলো তো? আমরা এটাই অনুমান করব যে সেখানে আগুন ধরেছে, তাই না? আগুন ধরেছে বলে দাও দাও করে ধোঁয়া উঠছে, আমরা তো অন্য কিছুর অনুমান করব না। কেন সেটা আমরা করে থাকি? ধোঁয়া দেখলে আমি আগুনের অনুমানটাই কেন করি? কারণ ধোঁয়া এবং আগুনের মধ্যে একটা রিলেশন আছে, এবং এই রিলেশন আছে বলেই, এই সম্বন্ধ আছে বলেই আমরা ওই নির্দিষ্ট কারণ থেকে, ওই নির্দিষ্ট কার্য থেকে, বা ওই নির্দিষ্ট কারণ থেকে নির্দিষ্ট কার্যকে আমরা অনুমান করতে পারি। এবং এই যে রিলেশন, এই রিলেশনটা কেমন? অনিবার্য, আবশ্যিক, ঘটবেই। দ্যাট ইজ প্রসক্তি তত্ত্ব বা প্রসক্তি সম্বন্ধ। বোঝা গেল? তাহলে কারণ এবং কার্যের মধ্যে যদি অনিবার্য সম্বন্ধ বা প্রসক্তি সম্বন্ধ না থাকে, তাহলে কিন্তু আমরা কখনোই কারণ থেকে কার্য অনুমান করতে পারি না। এবং যেহেতু আমরা কারণ থেকে কার্য অনুমান করতে পারি, বা কার্য দেখে আমি কারণে অনুমান করতে পারি, বা কারণ থাকলে কার্যকে অনুমান করতে পারি, সেটা হয়ে যায় প্রসক্তি তত্ত্ব বা অনিবার্য সম্বন্ধবাদ। বোঝা গেল? পরেরটা, কারণের মধ্যেই কার্য নিহিত আছে। কি জিনিস? নিহিত মানে থাকা। অর্থাৎ কোনো একটি কার্য কিসের মধ্যে থাকে? কারণের মধ্যেই থাকে, কারণের বাইরে থাকে না। যেটা আমরা বলছিলাম যে আমি যদি তিলকে পিষণ করি, তিল বা সর্ষেকে যদি আমি পেষণ করি, তাহলে কি তৈরি হবে? অবশ্যই তেল তৈরি হবে। এই তেলটা কোথা থেকে এলো? হঠাৎ ঢুকে পড়লো নাকি? এবং যতবারই তুমি তিলকে পেষণ করবে, তেলই তো তৈরি হবে। সন্দেশ বা মিষ্টি তো তৈরি হবে না তিলকে পেষণ করলে। কেন হবে না? কারণ ওই নির্দিষ্ট কারণের মধ্যে নির্দিষ্ট কার্যটি নিহিত আছে। বোঝা গেল? ওই নির্দিষ্ট কারণের মধ্যে নির্দিষ্ট কার্যটি আছে বলেই এটা সম্ভব হয়। অর্থাৎ কারণ এবং কার্যের মধ্যে রিলেশন, সেটা হচ্ছে তোমার আবশ্যিক সম্পর্ক বা অনিবার্য সম্বন্ধ। বুঝতে পারা গেল? তো এই হচ্ছে মোটামুটি বিষয়। কোনো একটি টক ফল খেলে আমাদের টকই অনুভব হবে, কোনো একটি মিষ্টি ফল খেলে আমাদের মিষ্টি অনুভব হবে। তাহলে মিষ্টত্ব, এই যে স্বাদটা, ওই ফলটির মধ্যেই নিহিত আছে। ঠিক আছে? বা এই টক যে স্বাদ, সেই স্বাদটা কিন্তু সেই ফলের মধ্যেই নিহিত আছে। সেই জন্যই কারণের মধ্যেই কার্যটা সর্বদা থাকে, কারণের মধ্যেই কার্যটা থাকে, তার বাইরে থাকতে পারে না। যেটা সৎকার্যবাদীরা বলেন ভারতীয় দর্শনে, সাংখ্য দর্শনে, যে কার্যটা কারণের মধ্যেই থাকে। ঠিক আছে? কিন্তু ন্যায় বৈশেষিক দর্শনে সেটা স্বীকার করে না, যে কার্য কারণের মধ্যে থাকে না, কার্য একটি নতুন সৃষ্টি বা নতুনের আরম্ভ। সেই জন্য তাদের ভারতীয় দর্শনে ন্যায় বৈশেষিকদের কার্যকারণ সম্পর্কে মতবাদকে বলা হয় আরম্ভবাদ। ঠিক আছে? বা অসৎ কার্যবাদ। বুঝতে পারলে? তো এই মোটামুটি দুটো যুক্তি দিয়েছেন। মনে রাখবে যে কারণ থেকে আমরা কার্যকে অনুমান করি, তার মানেই কি? তার মানে নিশ্চয়ই তাদের মধ্যে একটা রিলেশন আছে। আর কারণের মধ্যেই কিন্তু কার্য নিহিত থাকে। নিহিত থাকে বলেই, নিহিত কেন থাকে? কারণ তাদের মধ্যে একটা
অনিবার্য সম্বন্ধ আছে। যদি অনিবার্য সম্বন্ধ না থাকতো তাহলে কখনোই কারণের মধ্যে কার্য নিহিত থাকতে পারতো না। তুমি একটা মাটি দিয়ে ঘট তৈরি করছো, তাহলে ঘরটাকে কি বলবো, মাটির ঘট নাকি সোনার ঘট? অবশ্যই মাটির ঘটই বলবো। একটা সোনার আংটি তৈরি করছো বা সোনার কোনো চেন তৈরি করছো, আমরা সেটা কিসের বলবো, রূপোর না সোনা না টিনের? অবশ্যই সোনারই বলবো। কারণ কি, তার মধ্যে সোনা বর্তমান, গোল্ড আছে তার মধ্যে, ঠিক আছে? অর্থাৎ যে সোনার চেনটি তৈরি হলো সেটি কি দিয়ে তৈরি হয়েছে, সোনা দিয়ে। তাহলে সেই কার্যটি কারণের মধ্যে সেই কার্যটি নিহিত আছে। বুঝতে পারলে? এই ছিল তার বিখ্যাত দুটো যুক্তি। তোমরা অবশ্যই এই দুটো মনে রাখবে, একটা হচ্ছে অনুমান করা আর একটা কার্য নিহিত থাকা। এইবার আমরা আলোচনা করব আমাদের এটাই লাস্ট স্লাইড। এখানে আমরা যেটা বুদ্ধিবাদীদের মূল তত্ত্ব, কার্যকারণ সম্বন্ধ বিষয়ে তাদের কিছু যুক্তি আছে, সেই যুক্তিগুলো একটু বলে দিই। আমরা আলোচনা করেছি যদিও, এটা কি অনিবার্য বা আবশ্যিক সম্বন্ধ। কারণ ও কার্যের মধ্যে কি সম্বন্ধ, অনিবার্য বা আবশ্যিক। আমরা বহুবার এটা আলোচনা করেছি, পূর্বের ভিডিও আলোচনা করেছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে নাও। অনিবার্য মানে ঘটবেই, আবশ্যিক মানে হবেই, এই কারণ থেকে এই কার্য উৎপন্ন হবেই, এর কোনো ব্যতিক্রম নেই, অব্যতিক্রমী, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে পূর্বাপর। এটাও আমরা বলেছি যে কারণ পূর্বে থাকে, কার্য পরে থাকে। কারণকে বলা হয় পূর্বগামী, কার্যকে বলা হয় অনুগামী ঘটনা। অবশ্যম্ভব সম্বন্ধ। অবশ্যম্ভব মানে ওই একই কথা, যে অবশ্যম্ভাবী, অবশ্যই ঘটবে। আপতিক সম্বন্ধ নয়, যে আজকে ঘটছে কালকে ঘটবে না এমন নয়, ঠিক আছে? এই হচ্ছে রিলেশন। তুমি কোনো উত্তপ্ত বস্তুতে হাত দিলে অবশ্যই হাতটা পুড়বে, এমন নয় যে হাত পুড়বে না, আজকে হাত পুড়ছে কালকে পুড়বে না এমন নয়। বুঝতে পারলে? তারপরে অন্তর সম্পর্ক একটু আগেই বলছিলাম, মানে কারণের মধ্যেই বা অভ্যন্তরেই কার্যটি থাকে। বুঝতে পারা গেল? এবং একই সঙ্গে আরেকটা যেটা বলছে প্রসক্তি সদৃশ সম্বন্ধ। এই জিনিসটা মনে রাখতে হবে। বুদ্ধিবাদীরা ডাইরেক্ট প্রসক্ত সম্বন্ধ না বলে প্রসক্তি সদৃশ সম্বন্ধ বলেছে। প্রসক্তি সম্বন্ধ বলা হয় হেতু বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে থাকে, কিন্তু ঘটনার মধ্যে যে সম্বন্ধ, একটি ঘটনা থেকে আরেকটি ঘটনার যে সম্বন্ধ, সেটাকে বলা হচ্ছে প্রসক্তি সদৃশ। অর্থাৎ ওই ঘটনার সঙ্গে ঘটনার সম্বন্ধকে প্রসক্তি বলা যাচ্ছে না, প্রসক্তির মতোই তাদের মধ্যে সম্বন্ধ। প্রসক্তিটা কি বললাম, যে অনিবার্যভাবে নিঃসৃত হওয়া। আর কার্যকারণে কি হয়, একটি ঘটনা থেকে অন্য একটি ঘটনা বা অন্য একটি কার্য উৎপন্ন হয়। তাহলে একটি ঘটনার সঙ্গে অন্য একটি ঘটনা যেহেতু উৎপন্ন হচ্ছে, একটি ঘটনার ক্ষেত্রে কিন্তু এখানে প্রসক্তির মতো এক ধরনের সম্বন্ধ থাকে, যেটাকে বলে প্রসক্তি সদৃশ। প্রসক্তি সম্বন্ধে কি আমরা বলেছি, যে কোনো একটি বস্তু, কোনো একটি হেতুবাক্য থেকে সিদ্ধান্তের অনিবার্যভাবে নিঃসরণ মানে সরাসরি চলে আসা। এখানেও সেটাই বলছে, কারণ থেকে কার্যের সরাসরি চলে আসা। যেহেতু এখানে একটা ঘটনা থেকে আরেকটা ঘটনা ঘটছে, সেই জন্য এটাকে ডাইরেক্ট প্রসক্তি সম্বন্ধ না বলে প্রসক্তি সদৃশ সম্বন্ধ, মানে প্রসক্তি সম্বন্ধের মতো এই সম্বন্ধটি। এবং ফাইনালি কারণ হলো একটি শক্তি বিশেষ। বারবার এই কথাটা বলছি, কারণ হচ্ছে একটা শক্তি, যেটা কিনা কার্য উৎপন্ন করে। তিলের মধ্যে তেল উৎপাদনের শক্তি আছে, তাই তিল থেকে তেল হয়। জলের মধ্যে তৃষ্ণা নিবারণের শক্তি আছে, তাই জল পান করলে তৃষ্ণা নিবারিত হয়। আগুনের মধ্যে দাহিকা শক্তি আছে বা দহন শক্তি আছে, তাই আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, ঠিক আছে? এই ধরনের যে শক্তি, সেটি কারণের মধ্যেই নিহিত থাকে। আচ্ছা, কারণ হচ্ছে একটা বিশেষ শক্তি যা কিন্তু কার্যকে উৎপন্ন করে। তো এই ছিল মোটামুটি কার্যকারণ সম্বন্ধ বিষয়ে আবশ্যিক সম্বন্ধবাদ বা প্রসক্তি তত্ত্ব বা অনিবার্য সম্বন্ধবাদ, সেটা আমরা আলোচনা করলাম। এবং সেই সম্বন্ধ যে বিভিন্ন সমর্থক এই মতবাদের, তাদের কথা বললাম, ডেকার্ট, স্পিনোজা, ব্রড, ব্লানসার্ড এবং ইউইংয়ের কথা বললাম। এবং তাদের যে মতগুলো বা ইউইংয়ের যে দুটো গুরুত্বপূর্ণ যুক্তি, সেটাও আমরা আলোচনা করলাম। এবং এই বুদ্ধিবাদীদের যে দার্শনিক যুক্তিগুলো কার্যকারণ সম্বন্ধ বিষয়ে প্রসক্তবাদের সমর্থনে, সেগুলো আমরা আলোচনা করলাম। অবশ্যই ক্লাসটি ভালো করে দেখো। যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে এবং আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা ফ্রি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যাও। এবং নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এবং যদি আমার এই আলোচনা তোমাদের বিন্দুমাত্র উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। এবং তোমাদের এটি যদি কিছু উপকার দেয় এই ভিডিওগুলো, তাহলে আমি মনে করবো যে আমার এই পরিশ্রমটি অবশ্যই সার্থক হয়েছে। তো ভিডিওগুলি ভালো করে দেখো, কোথাও সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসব, ঠিক আছে? এরপরে আর একটা ভিডিও আসবে
কার্যকরণ সম্বন্ধে সতত সংযোগ মতবাদ, তারপরে আমরা এই সমগ্র অধ্যায়টির ওপর এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাই প্রত্যেকে ক্লাসগুলো দেখতে থাকো, ভালো করে বাড়িতে পড়াশোনা করো, ঠিক আছে, এবং অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। কার্যকরণ সম্বন্ধে আবার বলি, যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট হবে, ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই তোমরা মাথায় রাখবে। তো আজকের ক্লাস বন্ধুরা এখানে শেষ করছি, প্রত্যেকে ভালো থাকো, নমস্কার।